ফাঙ্গিসাইড আমি কোনোদিন পাতা স্প্রে করি না, কোনোদিন স্প্রে করি না। আমরা যখন গাছ করতাম 20 বছর 25 বছর আগে, তখন তখন যে মানের যে গাছ হতো, এখন এত কিছু করার পরেও সেই ওই মানের গাছ এখন হয় না। বোঝা গেল যে মাছ 6 মাস 1 বছরও খারাপ হয় না। ভালো পার্সে মাছ আছে, সে প্রায় 5-6 ইঞ্চি লম্বা হবে। মানে আমি দেখেছি চন্দ্রমল্লিকা ফসফেট লাইকিং গাছ আর কি। এটা আমি অবশ্যই মনে হয়, আমি বলবো না, আমি বলবো যে মাছ পচাই ওর প্রিয় খাদ্য। অর্থাৎ আমিষ ভোজি আর কি, চন্দ্রমল্লিকাকে বলবো আর কি। আমি তো নানা রকম এক্সপেরিমেন্ট করে একটা এক্সাম্পল দিন, আপনি নিয়ে হাসতে হাসতে মনে যাবেন। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। স্ক্রিনে চন্দ্রমল্লিকার যে দুই কিংবদন্তিকে দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় তারা নিজেই সবাই কম বেশি চেনেন। আমরা তাও একটুখানি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই। আমাদের বাম দিকে বসে আছেন শ্রীযুক্ত করুণা ভৌমিক মহাশয়। স্যার, একটু নিজের পরিচয়টা দেবেন আমার অডিয়েন্স, কারণ আপনার প্রথম আমার চ্যানেলে ভিডিও। একটু বলুন আপনার ব্যাপারে। আমার নাম করুণা ভৌমিক। একদম, করুণা ভৌমিক মহাশয় কিন্তু জায়ান্টস চন্দ্রমল্লিকার একজন বিচারক, সবাই চেনেন। আর তার পাশেই আমাদের পান্নালাল সেনাপতি মহাশয়, তিনিও একজন জায়ান্টস চন্দ্রমল্লিকার বিচারক এবং কুশলী এবং সিনিয়র গ্রোয়ার। আজকে এই ভিডিও থেকে অনেক নতুন নতুন তথ্য উন্মোচিত হবে বন্ধুরা। সবাইকে অনুরোধ করব ভিডিওটা একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন, অনেক তথ্য উঠে আসবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আমি পান্নালাল সেনাপতি, ব্যারাকপুরে থাকি, চন্দ্রমল্লিকা লাভার। আমার প্রথম ভালোবাসা গাছের প্রতি চন্দ্রমল্লিকা দিয়ে জায়ান্টটাই আমি মূলত করি, তবে আদার্স করি, পম্পনও করি, সিজনাল গাছপালাও করি। তবে চন্দ্রমল্লিকার গুরুত্ব আমার কাছে অপরিসীম। তো ছেলেবেলা থেকেই যখন গাছ করা শুরু করি, তখন তো এত কেমিক্যাল ছিল না আমাদের হাতের কাছে কিছু। আমি মূলত জৈব সার, মানে খোল, বাদাম খোল, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, বনডাস, হুপ্যান হর্ন এসব দিয়েই শুরু করি। পরবর্তীকালে যখন কিছু লোকের সাথে আলোচনা হয় বা সারের দোকানে যখন যাই, তখন কিছু কেমিক্যালসের সম্বন্ধে আলোচনা শুনি, এবং তখন থেকেই আস্তে আস্তে চন্দ্রমল্লিকা এই রাসায়নিক সার ব্যবহারের দিকেই ঝুঁকি। তবে তখনকার রাসায়নিক সার যেগুলো ইজি পাওয়া যেত, এই এখন যেগুলো পাওয়া যায় তখন এতটা ইজি পাওয়া যায় না। আগে কিছু কেমিক্যালস আছে যেগুলো ল্যাব গ্রেডেড, সেগুলো আমাদের লোকালে পাওয়া যায় না, কলকাতা থেকে আনতে হয়। তো শুরু করি যখন, তখন সর্ষের খোল, বনডাস, মাছ পচা এইগুলো দিয়েই ব্যবহার শুরু করি আর কি। তারপরে পরবর্তীকালে করুণা ভৌমিক, যিনি আমার পাশে বসে আছেন, আমার এই আমরা হয়তো 10-12 বছরের ছোট বড় হব। কত আপনার বয়স কত? আমার তো 82। আমার 74, 8 বছরের মতো তফাৎ। হ্যাঁ, তো যাই হোক, গাছপালা ওনার সাথে আলোচনা হওয়ার পরে, আলাপের পরেতেও গাছপালা সম্বন্ধে আরো আগ্রহটা বাড়ে। তারপরে উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন যে, শুনলাম আপনি চন্দ্রমল্লিকা করেন, আসেন না আমাদের আসুন একসাথে একটা সংগঠন তৈরি করে আমরা ফুল টুল করি, কলকাতা তো বিভিন্ন জায়গায় বড় বড় শো হয়, সেখানে যাব। তারপরেই শুরু হয়ে যায় আমাদের এই গাছপালা। আগে ছিল অনেকটা শখের জন্য, আর পরে দেখা যাচ্ছে একটু শোয়ের জন্য গাছ করব, মানসিকতাটা সেইভাবেই তৈরি হয় আর কি। আসলে আস্তে আস্তে তো গাছপালা শুরু করে দিই, কোমর বেঁধেই নামি আর কি। সারা বছরে চন্দ্রমল্লিকা তো মাদার প্ল্যান্টের ফুল শেষ হয়ে যাওয়ার পরের থেকেই মাদার প্ল্যান্টের পরিচর্যার ব্যাপারটা এসে যায়। কেননা মাদার প্ল্যান্ট ভালো না হলে মায়ের থেকে তো সন্তানের মধ্যে জিনের প্রভাব পড়ে মায়ের। তাই মাদার প্ল্যান্ট আমাদের যত্ন সহকারে সারা বছরই পরিচর্যা করে যেতে হয়। শেষের দিকে আমরা তার থেকে কাটিং কেটে নিয়ে আমরা ফুল ফোটাবার জন্য রাস্তায় পা বাড়াই আর কি। তো শুরু থেকেই 4 ইঞ্চিতে পটে লাগানো, তারপরে সার ফার দিয়ে তৈরি করা ডেভেলপমেন্টে 4 ইঞ্চিতে পটে লাগিয়ে, মূলত রুট ডেভেলপমেন্ট যত ভালো হবে, দ্রুত হবে, তত গাছের সার্বিক বিকাশটাও তত তাড়াতাড়ি হবে। ওই জন্য ফসফেট ঘটিত খাবার আছে, এইগুলোই শুরুর দিকে ব্যবহার করা হয়। যেমন 12-61-0 এটা দিয়েই মূলত আমরা করতাম। তখন তো ছিল না, তখন আমি সুপার ফসফেটটাই, সিঙ্গেল সুপার ফসফেটটাই মাটির সাথে, মাটির তৈরির সময় মিশিয়ে দিতাম, আর আদার্স জৈব সারগুলো তো থাকতোই। তারপরে আস্তে আস্তে গাছের স্বাস্থ্য বিকাশ ঘটতো,
আর অন্যান্য সারের প্রয়োগের টাও বেড়ে যেত আর কি। আর করুণা ভৌমিক মহাশয়কে জিজ্ঞেস করতে চাই যে যেটা পান্নালাল সেনাপতি মহাশয় এতক্ষণ বললেন যে আগেকার দিনে যেরকম ভাবে গাছের রুট ডেভেলপমেন্টের জন্য ফসফেটকে ওয়াইডলি ইউজ করা হতো, তো এখন সেটা অনেকটা অ্যামোনিয়াম ফসফেটে, মানে যেটা রাসায়নিক খাবার, অথবা 14-35-14 দিয়ে, যেটা অনেকে প্রিলিমিনারি স্টেজে রুট ডেভেলপমেন্ট করে, অনেকে আবার 13-40-13ও প্রয়োগ করে। তো এক্ষেত্রে আপনার কিছু মূল্যবান মতামত আমি চাই। ব্যাপারটা তো একই রইলো, সেই ফসফেটটাই চাষ হল। হুম। আগে আমরা এখন যেরকম বিভিন্ন রকম কেমিক্যাল 12-61 নানা রকম বেরিয়েছে, 14-35-14, আগে তো ওইটা 12-61 ইউজ ছিল না। তখন আমরা মাটির মধ্যে মেন ফসফেটটাই দিতাম, প্লাস এই পাতা পচা হোক, গোবর সার হোক। তফাৎ হচ্ছে আজ থেকে 20 বছর 30 বছর আগে যে মাটি আমরা পেতাম, সেই মাটি এখন মাথা খুঁড়লেও পাওয়া যাবে না। আসল জিনিস হচ্ছে মাটি, যেটার উপরে গাছটা দাঁড়িয়ে থেকে ফুল দেবে, সেইটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গোলমাল থাকে, তাহলে তাকে অনেক লড়াই করে করে তাকে তৈরি করতে হয়। কিন্তু আগে এত লড়াই করতে হতো না, ও মাটি তার নিজের শক্তিতেই গাছকে ভালো করে দিত। এখন সে মাটি কোথায়? এখন সব বাড়ি ফ্ল্যাট হচ্ছে, তার মাটি এনে বিক্রি করছে, 3 ফুট 4 ফুট 5 ফুট নিচের মাটি, তার কোনো জীবনী শক্তি আছে? কিচ্ছু নেই। সেই মাটি 3 বছর 5 বছর ফেলে রাখলে তবে সেটা আবার কাজে লাগবে। এইভাবে তো কষ্ট করে এখন কেমিক্যাল নানান রকম বেরিয়েছে, সেগুলো আমরা ইউজ করছি, সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই, ভালোই গাছ হয়। কিন্তু যত কেমিক্যাল ইউজ করবো, গাছের রং রূপ স্লাইট তফাৎ হবেই হবে। হ্যাঁ, ফুলের আগে যখন আমরা খোল দিয়ে, গোবর দিয়ে, মাছের জল দিয়ে, অমুক তমুক দিয়ে যাই সব করতাম, গোবর জল ফবর জল, গাছের সৌন্দর্য ছিল অনেক বেশি। পাতাগুলো দেখলে মনটা ভালো লাগতো। এখন পাতাগুলো দেখলে মনটা খারাপ লাগে তা না, ভালোই লাগে, কিন্তু যেন কোথায় একটু তফাৎ হয়েছে। তফাৎ হবেই, ওই কেমিক্যাল খাচ্ছে। আগে এখনো খোল গোবর মাছ সবই খায়, কিন্তু মাছ খাতে ওগুলো তো খাচ্ছে, দিয়ে কোনো ফুলটা খারাপ হচ্ছে না। কিন্তু গাছটা, একটা মানুষের মুখটা সুন্দর হলে তো হবে না, তার পোশাক পরিচ্ছদটা তো সুন্দর হওয়া চাই, সার্বাঙ্গীন সুন্দর বলতে তবে তো সেটা ভালো লাগে। এই হচ্ছে সমস্যা। তবে আজকের সময় যে সমস্ত দোকানে মাটি বিক্রি করছে যারা, ম্যাক্সিমামটাই যেটা আপনি বললেন খুবই দামি কথা, যে ভালো মাটি, ভালো মানের দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ মাটি এখন আর সেরকম পাওয়া যায় না। বিশেষ করে যারা শহরতলিতে বসবাস করেন, তারা যারা ফ্ল্যাট কালচারে থাকেন, তারা তো মাটিই পান না। তো সেক্ষেত্রে একটা সাবস্টিটিউট মিডিয়া হিসেবে সিন্ডারের একটা উল্লেখযোগ্য ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে আজকাল সিন্ডারে। তো সেইটা নিয়ে একটু যদি বলেন, সিন্ডারের ব্যাপারটা, অথবা সিন্ডারে, এখন তো সিন্ডারের গাছ তো বেশ অনেকদিন ধরেই চালু হয়েছে। আগেকার যে কোয়ালিটির সিন্ডার পাওয়া যেত, এখন সেই কোয়ালিটির সিন্ডারটা পাওয়া যায় না। এই মোটা মোটা দানা, তার মানে 3 গুণ 4 গুণ দাম, মানে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়, কোথায় পাবো কোথায় না পাবো, এই একটা বিরাট ব্যাপার। এই যাই হোক, সিন্ডারের গাছ হয়, কোনো সমস্যা নেই, কিন্তু সিন্ডারের গাছ করতে গেলে ওই বেশিরভাগ ক্ষেত্রে পিএইচটা একটু গোলমাল হয়, মানে একটু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটু অ্যালকালাইন টেন্ডেন্সি হতে চায়। হ্যাঁ, কারণ তার মধ্যে রাসায়নিক সার ব্যবহার করতে হয় সিন্ডারে। হ্যাঁ, ওই একটা অসুবিধা। তার মধ্যে আজকাল তো সিন্ডারের সঙ্গে মাটি, গোবর সার, ভার্মি সবই মিশিয়ে করছে, যার জন্য কিছুটা অ্যাডজাস্ট হচ্ছে, তাতে গাছ খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। দানাগুলো মোটা হওয়াতে কি হচ্ছে বলতো, অক্সিজেন যাওয়ার রাস্তাটা খানিকটা তৈরি হয়ে থাকছে। বেশি পাউডারি মাটি হলে মাটি জাম হয়ে যেত, ও অক্সিজেন যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, আর অক্সিজেন না ঢুকলে গাছ হবে না ভালো। একদম। আর আরেকটি ব্যাপার, আপনাদের সময় যেরকম ভাবে আপনারা জায়ান্টস চন্দ্রমল্লিকা শোতে নিয়ে যেতেন, এবং আপনারা তো বহু পুরনো পুষ্পক, একটি অতীব প্রাচীন, আমরা অনেক ছোটবেলা থেকে পুষ্পকের নাম শুনে এসেছি, এবং আপনারা তাদের সেই পুষ্পকের সৈনিক। এবার আপনারা যখন শোতে যেতেন, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে একটু যদি বলেন যে পার্থক্য কতটা হয়েছে, এবং কি কি রিয়েলাইজ করেছেন, কি কি অনুভব করেছেন, যে তখনকার শোতে যে ধরনের গাছ পড়তো এবং এখনকার শোতে যে ধরনের গাছ পড়ে। কেননা তফাৎটা বেসিক্যালি এখন তো অনেক গ্রোয়ার কমে গেছে, এর কারণটা কি সেটা একটু যদি বলা যায়। গ্রোয়ার কমে যাওয়ার কারণ তো হচ্ছে চন্দ্রমল্লিকাতে একটু টাফ, মানে একটু টাফ সাবজেক্ট আর কি, কঠিন চাষ, কিন্তু আসলে কঠিন কিছুই না, যদি একবার বুঝে যেতে পারছে এখন, তাহলে তার কাছে সেটা খুব একটা কঠিন কিছু না। এখন যারা নতুন গাছপালা ধরছে, তাদের তো এখন বিরাট সুবিধা হয়ে গেছে। এই যে পান্না এই যে বইটা লিখেছে, এত সুন্দরভাবে গুছিয়ে লিখেছে, সে নতুন গ্রোয়ার, পুরনো গ্রোয়ার সকলেরই কাজে লাগবে। সরল হিসেবে ওটা ফলো করে, তার ভালো গাছ করতে কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, এই
এখন এই আগে আগে ছিল কি, আমরা আগে যারা গাছ করতো তাদের মনের মধ্যে একটা স্বচ্ছতা ভাব ছিল, আর এখন যারা গাছ করছে তাদের মধ্যে গোলমাল আছে অনেক। আগে সবাই সবাইকে সাহায্য করতো, সবাই কি কি করে লেনদেন ছিল আমাদের যে ছিল, আমরা সবসময় লেনদেন করতাম কি করে, আমার খারাপ, আমাকে ও সাজেশন দিত, আমি ওর কাছ থেকে সাজেশন দিতাম, তাতে কি আমাদের গাছের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অভিজ্ঞতাটা শেয়ার করতাম বলে আমরা আস্তে আস্তে শিখেছি, আমাদের দোষ ত্রুটিগুলো সংশোধন করতে পেরেছি। একের সাথে অন্যের মত আদান প্রদান করলে, মত আদান প্রদান মানে কি, অভিজ্ঞতা আদান প্রদান করলে তাতে মানের বেটার হয় আর কি। হ্যাঁ, আর বেটার হতে হলে জ্ঞানের দরকার। তো সেই জ্ঞানটা যদি কেউ চন্দ্রমল্লিকা করতে নামে, যদি প্রাথমিক আইডিয়াটা না থাকে, তার ফলে তারা গাছের ক্ষয়ক্ষতি হয়ে গেলে তারা হতাশ হয়ে পিছিয়ে যায়। হেল্প করার মতো মানসিকতা কিন্তু খুব মানুষের কম আছে। আমি দেখি শোয়ের মাঠেতে যাই, গাছপালা অনেক পড়ে, কিন্তু ইয়ং জেনারেশনকে খুব একটা দেখা যায় না। তখন আমার মনের একটা কি বলবো, মনের চিন্তা ভাবনা একটু চেঞ্জ হলো, যে এইরকমই, যে আমি যদি আমার অভিজ্ঞতাটাকে যদি শেয়ার করি আধুনিক প্রজন্মকে, তাহলে তো তাদের আগ্রহটা বাড়ানোই যেতে পারে। প্রাথমিক আইডিয়া দেব, নতুন গুড়ার তুলে আনবো, সেই উদ্দেশ্য নিয়েই আমার এই বই লেখা। হ্যাঁ, এই বই লেখার পিছনে দুজন ছিলেন। একজন জ্যোতির্ময় তাপস্বী, ওর দোকানে যখন সার ফার আনতে যেতাম, ও আমাকে বলতো, প্রস্তাব দিত যে পানাদা, আপনি তো ফুল গাছ টাছ করেন, ভালো করেন শুনি, তো আপনি একটা বই লেখেন না কেন? আমি ক্যাজুয়ালি নিতাম, সামনাসামনি বলতে হয় বলতাম যে হ্যাঁ ঠিক আছে দেখি। আর পরবর্তীকালে একটি মেয়ে, আমার বন্ধুর মেয়ে, সেই আমাকে এই লেখার জন্য কি বলবো অনুপ্রাণিত করে। অর্থাৎ তার কথাতেই সে একদিন আমাকে বললো যে জেঠু, আপনি তো ফুল গাছ করেন, বাবার কাছে শুনেছি ভালো করেন, তা আপনি একটা বই লেখেন না কেন? আমি আপনার, ও মেয়েটা একটু বুদ্ধিমতী মেয়ে, ও অ্যাঙ্কারিং করে, তারপরে লেখালেখি করে, বললো আমি প্রকাশনী সংস্থার সাথে একটু যুক্ত আছি, তা আপনি লিখুন। ওর কথাতেই আমার মনের পরিবর্তন ঘটে, যে তখন ভাবলাম, অর্থাৎ প্র্যাকটিক্যালি হলো আর কি, যে ঠিক আছে, আগে মনে মনে ভাবতাম, কিন্তু ওর উৎসাহেতেই লেখাটা শুরু করে দিই। তারপরে চিন্তা ভাবনা করে লিখতে অনেকটা সময় লেগেছে আমার। তা আশা করছি আমি যেভাবে বিশদভাবে আলোচনা করেছি আমার বইটাতে, আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। ভালো হয়েছে বইটা, ভালো হয়েছে। কারণ কি, ওর হয়তো বলার আছে তো অনেক কিছু, মানে এরকম 10টা বই হলে শেষ হবে না, কিন্তু এত সংক্ষেপে আর এত সুন্দর বলেছে না ও, যে কেউ ইচ্ছে করলে তার ভালো কাজ করতে পারবে, চেষ্টা করলেই পারবে। হ্যাঁ, সেই তারপরে এখন কি, এই সকালে সকালে সবার টেলিফোনের লিঙ্ক আছে, পান্নাদা আমার এই প্রবলেম হচ্ছে, পান্নাদা ঠিক বলবে। আর ও তো খুব হেল্পিং, বরাবরই, মানে আমাদের তো ক্লাবের ও একটা মস্ত বড় ইয়ে ছিল, ও ও সবাইকে খুব হেল্প করতো। আমি যেরকম 10 জায়গায় গেলেও 20 জায়গায় যেত, ডাকলেই ও চলে যেত, মানে ও হেল্প করার টেন্ডেন্সিটা বরাবরই আছে। হ্যাঁ, এখনো এই যে বইটা হাতে পাওয়ার পরে অনেক দর্শক, অনেক গ্রোয়ার, তারা আমাকে সন্ধ্যার পরে, আমি এতই ব্যস্ত হয়ে পড়ি ফোন রিসিভিং এ, যে ভালো লাগে, বিরক্ত বোধ করি না। তো ভালো লাগে তাদের কোয়ারিটাকে, মানে মনের প্রশ্নটাকে, যেটা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তখন সেটা একটু ভেঙে দিতে পারলে তাদের একটা সুবিধা হয়। তো সবাইকে আমি বলবো যে এই বইটা পড়ুন, বারবার পড়তে লাগবে। মর্মার্থ, অর্থাৎ কি বলতে চেয়েছি, কি জানা দরকার, সেটা যদি ঠিকঠাক বোধগম্য হয়, তাহলে কিন্তু কাজটাও অনেক সহজ হয়ে যাবে, গাছ করাটা। তা যদি কোনো রকম সমস্যা হয়, যে কোনো গ্রোয়ারে, আমার তো নাম্বার আছে দেওয়া, আপনাদের কাছে হয়তো অলরেডি পৌঁছে গেছে, তো ফোন করবেন। তো ফোন করলে আমি যতটা আমার জ্ঞান আছে সেটা বিতরণ করার চেষ্টা করব। বন্ধুরা, ইতিমধ্যে আলোচনা হলো চন্দ্রমল্লিকা নিয়ে অনেক কিছু। এবার যে বইটি আপনাদেরকে দেখাবো, সেটি আপনারা ইতিমধ্যে জানেন চন্দ্রমল্লিকার খুঁটিনাটি, যার মধ্যে চন্দ্রমল্লিকা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে, এবং যিনি করেছেন তিনি বসেই আছেন আমাদের সামনে, লেখক, বিচারক এবং কুশলী চন্দ্রমল্লিকা বিশারদ শ্রীযুক্ত পান্নালাল সেনাপতি মহাশয়। একটু বইটি একটু দেখাবেন, কি কি আছে বইটার মধ্যে, দর্শকরা জানতে চায় এবং কিভাবে তারা পেতে পারে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এইটা হচ্ছে সূচিপত্র। আপনারা দেখুন, ফোকাস করলাম,
একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু এত এত বিষয়ের ওপর কিন্তু দেখুন আলোকপাত করা হয়েছে। এবং বইয়ের ভিতরটা একটু দেখাতে বলবো কি কি আছে না আছে, তাহলে একটু আপনারাও দেখতে পাবেন। বইটির ভিতরে আমরা সবটাই বলে দেবো, দেখুন। ওদিকে দেখো, এইটা দেখে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান এইভাবে যদি দেখান এতে ছবি। শুরু থেকেই বলি, মাটিগুলো তো ফসল, হুম যার জন্য মাটি সংগ্রহ কোথার থেকে করতে হবে, কতটা লেভেল পর্যন্ত মাটি সংগ্রহ করব, সেটাও এখানে বিশদভাবে বলা বলা আছে। তারপরে মাটিটাকে একটু শোধন করার ব্যাপার থাকে, তারপরে সিজন করার ব্যাপার থাকে, সেগুলো মাটির চরিত্রটাকে পাল্টাবার জন্য এঁটেল মাটিটাকে কিভাবে ভুসভুসে করা যায় সেই পদ্ধতিটাও এখানে বর্ণনা করা আছে। তারপরে মাটি ছাড়া মাটিটাকে তারপরে মাদার প্ল্যান্টটা তো আছেই। কিছু চন্দ্রমল্লিকা আমি আমার হাতে ফোটানো গত বছরের কিছু ফোটানো দেখুন বন্ধুরা, ফুলের ছবি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে গত বছরের একদম। ভ্যারাইটি গুলো। আমি তো একটু বেশি ইংলিশ ভ্যারাইটি গুলো বেশি পছন্দ করি। ইংলিশ বলতে কি, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলি, চন্দ্রমল্লিকা মোট 5-7টা মহাদেশের ফুল আছে। যেমন ইন্ডিয়ান আছে, আচ্ছা, তারপরে আমেরিকান আছে, জাপানি আছে, অস্ট্রেলিয়ান আছে, ইংল্যান্ডের আছে। এরকম এক একটা মহাদেশের ফুলের নেচার এক এক রকম, কেননা সেখানকার আবহাওয়া জলবায়ু ভিন্ন রকম হয় বলে। আর তারা আমাদের এখানে আমরা তৈরি করব, তাদের নেচার মতো যদি আমরা পরিচর্যা না করতে পারি, কিন্তু মনের মতো বা অসাধারণ ফুল করা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। একদমই তাই। তাদের চরিত্রটা বুঝে সেটা ফিডিং করাতে হয়। আরো কিছু ফুলের ছবি দেখুন বন্ধুরা, এই বইটি দামটা কত রেখেছেন একটুখানি ছবি। দামটা হচ্ছে 200 টাকা। আচ্ছা আচ্ছা, তো এই মূল্যটা নির্ধারণ করেছি। দেখুন বন্ধুরা, এখানে 200 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এবং ডাকযোগে যারা নিতে চাইছেন কুরিয়ার চার্জেসটা এক্সট্রা, তার সাথে এক্সট্রা আর কি দিতে হয়। এইটা আপনি একটু বলে দিন, নয়তো কিন্তু লোকে ভাববে 200 টাকা। আর একটা কথা বলি যে কেউ যদি উৎসাহিত বোধ করেন বইটা সংগ্রহ করার জন্য, আমার এই বইয়ের অয়নবাবু মানে একটা আমার নাম্বার দিয়ে দেবেন আপনাদের, স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আর কি। সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনার পোস্টাল অ্যাড্রেসটা পাঠাবেন, আর ওই নাম্বারেতেই ফোন পে করে, হ্যাঁ, 200 টাকা আর কুরিয়ার চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ম্যাক্সিমাম 47 টাকার মতো পরে দেখলাম, যেটা যে পিনকোড হিসাবে দেখে নিতে হবে, পিনকোড হিসাবে চার্জটা পড়ে আর কি। সেই হিসাবে 250-র মধ্যে দাম পড়ছে আর কি, টোটাল বাড়িতে পৌঁছানো পর্যন্ত খরচ। কিন্তু আউট অফ স্টেট কিন্তু একটু পিনকোড হিসাবে কিন্তু বাড়বে। হ্যাঁ, একটু বাড়বে আউট অফ স্টেট। তো সেটা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, যদি স্টেটের বাইরে হয়ে থাকেন তাহলে আপনারা ওখান থেকে দেখে নেবেন, আমাদের পান্নালাল সেনাপতি মহাশয়ের সঙ্গে ফোনে কোঅর্ডিনেট করবেন, এখানকার পিনকোডে কত টাকা লাগবে, আপনাদের পোস্টালে সেই একই টাকা এখান থেকেও লাগবে। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই তাই। আচ্ছা, এরপরে আমার চন্দ্রমল্লিকা বইটাতে কিছু ভ্যারাইটির নাম আছে। 100 সম্ভবত 20টা ভ্যারাইটির নাম উল্লেখ করা আছে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে পাশেতে, সেগুলো বেশিরভাগ লোকেই পড়ে থাকেন, অর্থাৎ একটু দর্শনীয় ফুল আর কি, যেগুলো হ্যাঁ দেখতে ভালো লাগে, করা অনেকটা সহজ হয়। তাদের পাশে স্টার চিহ্ন আছে, যাদের পাশেতে নিচেতে আন্ডারলাইন করা আছে, সেগুলো একটু জটিল চরিত্রের গাছ, মানে ফুলটা ফোটানো দুঃসাধ্য হয়ে ওঠে, মানে সামান্য লাইট ফিডিং এতেই মুটিয়ে যায়, কুঁড়ি আসে না। আর যাদের ডাবল স্টার, সেইগুলো হচ্ছে সেমি অবস্টিনেট বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ যাদের কুঁড়ি আসে না তাদের বলে অবস্টিনেট, আর যেগুলো প্রবণতা আছে মুটিয়ে যাওয়ার তাকে বলা সেমি অবস্টিনেট, তাদের পাশে ডাবল স্টার চিহ্ন দেওয়া আছে। তারপরে আসি এই অবস্টিনেট এবং জেনারেল ভ্যারাইটিকে পরিচর্যার পদ্ধতিটাও আলাদা আলাদা করে বিশদভাবে আমি ব্যাখ্যা করেছি। কিন্তু এই সূচিপত্র অনুযায়ী পড়ে শোনাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, কাজেই বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আপনারা বইটি সংগ্রহ করতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করুন। পান্নালাল সেনাপতি মহাশয়ের ফোন নাম্বারে ফোন করবেন, ওনাকে হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডাকযোগে অ্যাড্রেস দেবেন, সংগ্রহ করবেন বইটা। এটা 200 টাকা দাম নির্ধারিত হয়েছে এবং পিনকোডে হিসেবে আপনার ডাকযোগের যে প্রাইস, অনলাইন যে অ্যাপ্রোচের যে প্রাইস, সেটা আপনাকে পে করতে হবে ফোন পেতে এই নাম্বারে যেটা উনি বললেন, তাহলে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। বইটির ফ্রন্ট পেজটা একবার দেখিয়ে দিই আমি। দেখুন, এইটা হচ্ছে বই চন্দ্রমল্লিকার খুঁটিনাটি। এই বইয়ের আত্মপ্রকাশ কিন্তু গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে ইতিমধ্যে হয়েছে, আপনারা পূর্বের ভিডিও দেখে নিতে পারেন। এবং আমরা সৌভাগ্যবান এবং সমৃদ্ধ হলাম যে দুই চন্দ্রমল্লিকা বিশারদ আমাদের পুরুনা ভৌমিক মহাশয় এবং পান্নালাল সেনাপতি মহাশয়কে এক ফ্রেমে পেয়ে
আশা করি আজকের ভিডিওটা তথ্য সমৃদ্ধ হয়েছে এবং আপনারা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছেন। হ্যাঁ, কি বলুন? আর একটু বলবো আমি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলুন, নিশ্চয়ই বলুন, আচ্ছা, এই নিশ্চয়ই। বইটার মধ্যে শুধু চন্দ্রমল্লিকা জায়ান্ট নিয়ে আলোচনা করা হয়নি, এখানে পম্পন সম্বন্ধেও করেছি, হ্যাঁ, বিশদভাবে পম্পন সম্বন্ধে আলোচনা করেছি, কিভাবে মাটি তৈরি করা, ফিডিং করাতে হয়। তার সাথে আরো দুটো ভ্যারাইটি যোগ করেছি, একটা হচ্ছে ডালিয়া আর গাঁদা। গেঁদা ফুল। আচ্ছা। এই সম্বন্ধেও বিশদভাবে আলোচনা করা হয়েছে, যাতে একটা বইয়ের মধ্যেই অনেক কিছু, যারা শীতকালে তো ফুলের সিজনের রাজা বলা হয়, ঠিক। তা সেই অনেকে তো শুধু চন্দ্রমল্লিকা করেন না, আরো নানা রকম ফুলও করেন। আমার মনে হয় এই ফুল বইটা সংগ্রহ করতে পারলে অন্যান্য ফুল করার আইডিয়াটাও রপ্ত করতে পারবেন। তা সেই হিসাবে এখানে বলে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। আর আমিও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের করুণা ভৌমিক মহাশয় এবং পান্নালাল সেনাপতি মহাশয়কে পুষ্পকাউনের মতো ছোট চ্যানেলকে সময় দেওয়ার জন্য এবং আমার অডিয়েন্স, ভিউয়ার্স, সাবস্ক্রাইবারদেরকে সমৃদ্ধ করার জন্য, সাথে আমাকেও সমৃদ্ধ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজে থাকুন, সবাই শীতকালীন মৌসুমী ফুলের চাষ করুন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।